আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। অনাথ দুই শিশুর সুরক্ষার দাবিতে এবারে পথে নামলেন প্রতিবেশীরা। রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ঘটনায় বাচ্চা দুটির মেশোকে অভিযুক্ত করেছেন প্রতিবেশীরা। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে সরব হন সকলেই। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর। বাবার মৃত্যুর পর সাংসারিক অশান্তির জেরে আত্মঘাতী মা। বর্তমানে দুই শিশুই অনাথ, পৃথক জায়গায় দিন কাটছে তাদের। এবারে তাদের পাশে দাঁড়ালেন প্রতিবেশীরা। শিশু দুটিকে একসাথে ভালোভাবে রাখার দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন তারা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডে। তারা চাইছেন বাচ্চা দুটির ভরণ পোষণের দায়িত্ব নিক তাদের মেশো। বাচ্চা দুটির এমন মর্মান্তিক পরিণতির জন্য তাদের মেশোকেই দায়ী করেছেন প্রতিবেশীরা। তারা জানিয়েছেন 2020 সালে এলাকার বাসিন্দা রামচন্দ্র রায়ের মৃত্যু হয়েছিল। তারপর থেকে সরকারি সহায়তায় মোটামুটি ভালোভাবেই চলছিল তাদের সংসার। কিন্তু এরই মধ্যে ওই মহিলা তার বোনের স্বামী সুরজিৎ রায়ের ভালোবাসার প্রলোভনে পড়ে যান। দুজন বিয়েও করে ফেলেন। তারপর থেকেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, সুরজিৎ ফুসলিয়ে মহিলার সব সম্পত্তি আত্মসাৎ করে। এর জেরে পড়ে ওই মহিলা অর্থাৎ শিশু দুটির মা আত্মহত্যা করেন। অনাথ হয়ে যায় বাচ্চা দুটি। সম্প্রতি মৃত দম্পতির ছোট ছেলে পরীক্ষা দিতে এলাকায় এলে দাদার খোঁজে কান্নায় ভেঙে পড়ে, যা দেখে ভেঙে পড়েন এলাকার মানুষজন। এরপর সকলে একজোট হয়ে শনিবার পথে নামেন। তারা চাইছেন সুরজিৎকে বাচ্চা দুটির ভরণ পোষণ নিতে হবে, সেই সঙ্গে তাদের হাতে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। তার মধ্যে কি হয়েছে, ওনার যে বোন রয়েছে, বোনের যে বর আছে, সেই বর ওনাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে তার সাথে বিয়ে করে নেয়। বিয়ে করার পরে 50 দিন সংসার করার পরে ওনার যে যত সম্পত্তি ছিল সেগুলো সব আত্মসাৎ করে নেয়। আত্মসাৎ করে নেওয়ার পরে ওনাকে প্রচন্ডভাবে মারধর করার পরে উনি ওখান থেকে চলে আসে নিজের বাড়িতে এসে উনি সুসাইড করেছে। এবার ওনার যে দুটো ছেলে রয়েছে, ছেলে দুটো এখন কোথায় আছে, দুজন দুদিকে রয়েছে। তো আমরা শুনলাম যে ছেলে দুটো প্রচন্ড কান্নাকাটি করছে দুজনে এক জায়গায় হওয়ার জন্য। তাই আমরা চাইছি যে ছেলে দুটোকে এখানেই নিয়ে আসা হোক। এবার 7 বছরের যে লালন পালনের দায়িত্ব, সেটা যে ওর যে মেশো রয়েছে, যেই মেশোর জন্য ওর মা আজকে সুসাইড করলো, সেই মেশো যেন 7 বছরের জন্য লালন পালনের দায়িত্বটা নেয়, আমরা সেটাই চাইছি। আর উনি যদি এই কথা না মানে, আর উনার যে সম্পত্তি উনি আত্মসাৎ করেছে সেটা ফিরিয়ে দেওয়া হোক দুই ছেলের হাতে। আর উনি যদি এই কথা না মানে, আজকে আমরা মহিলা সমিতির সব মহিলারা রয়েছি, আমরা ওয়ার্ডের সমস্ত সবাই রয়েছি এখানে, আমরা না হলে কিন্তু আইনের পদক্ষেপ নিতে বাধ্য হব। ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী। হঠাৎ করে শুনি যে তাদের মেশো তার বাচ্চা দুটোর মা, এই বাচ্চা দুটোর মার সাথে সম্পর্ক করে সারা বিয়ে শাদী করেন এবং বাচ্চা দুটোকে নিয়ে যায়। এবার সেই কারণে তার 50 দিন পর সে ফিরে আসে হঠাৎ সে এসে চমক খায়। এবার চমক খাওয়ার পর সে মৃত হসপিটালে নিয়ে যায়, তাকে মৃত বলে ঘোষণা করে। মেয়েটি মারা যায়, বাচ্চার মাটি মারা যাওয়ার 10 দিন পর সেই বড় বাচ্চাটিকে মালদা বা কোথাও পাঠিয়ে দেয়, আমরা জানি না। ছোট বাচ্চাটির পরীক্ষা ছিল, হঠাৎ করে সে পরীক্ষা দিতে আসে প্রাইমারি স্কুলে। সেখানকার দিদিমণির কাছে সে অজস্র কান্নাকাটি, আমি আমার দাদার কাছে যাব, আমার দাদাকে আমি পাচ্ছি না, আমি আমার দাদাকে ফিরে দাও। আজ পর্যন্ত বাচ্চাগুলো কোথায় আছে, কীভাবে আছে, কিছুই জানি না। তার জন্য আমাদের এখন পাড়া প্রতিবেশী সবাই উঠেছে যে না, এটা আইনের দ্বারস্থ হতে হবে, আইনের কাছে আমাদের যেতে হবে। আমরা আইনের মারফতে এই লড়াইটা লড়বো। বাচ্চা দুটাকে এখানে রাখতে হবে। যে যার সাথে চলে গেছিলো, যে 50 দিনে যে পিতার অভিনয় করেছিল, তার কাছে অনেক বন্ধনের টাকা, এমনি 40,000 টাকা যে মারা যাওয়ার পর 40,000 টাকা পায়, সেটা সোনাদানা অনেক কিছুই বলে নাই জেলা খরচ করেছে। আমরা চাই যে বাচ্চা দুটোকে নিয়ে এসে প্রশাসন তাদের মুখ থেকে শুনুক, সঠিক ঘটনাটা বের করুক। দেখেন, আমরা চেষ্টা করেছিলাম, তার দাদু দিদাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে বাচ্চা দুটাকে যেভাবে হোক আপনার মানুষ করেন, কিন্তু তারা আমাদেরকে ইগনোর করে যাচ্ছে, তাদেরকে সাইড কেটে যাচ্ছে।
তারা কোনোই বর্ণবাদ করছে না, দুটো বাচ্চাকে দুইখানে রাখছে, দুটো বাচ্চাই কান্নাকাটি করছে। বর্তমানে অভিযুক্ত সুরজিৎ পলাতক বলে স্থানীয় সূত্রের খবর। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বড়দিন উৎসবের আগেই বড় সড় সিদ্ধান্ত নিল উত্তর দিনাজপুর জেলা বন বিভাগ। জেলার সমস্ত বনাঞ্চলগুলিতে পিকনিক নট অ্যালাউ এমনই পোস্টার ঝোলানো হয়েছে। বন সংরক্ষণের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ডিএফও। এই সিদ্ধান্তকে ঘিরে অসন্তোষের আবহ সাধারণ মানুষের মধ্যে। আমরা একদমই পিকনিকটা অ্যালাউ করতে পারছি না, বিকজ দিস ইজ আ ড্রাই সিজন। তো একটু কিছু দিলে পরেও আগুন ধরে যেতে পারে, ইটস আ ভেরি না কিছু ইনসিডেন্ট হতে পারে। তো এই সব জায়গা দেখে তো আমরা এবার পিকনিক অ্যালাউ করছি না। কিন্তু শুনে খুব খারাপ লাগলো যে আমাদের এখানে তো আশেপাশে পিকনিক স্পট নেই সেরকম, রায়গঞ্জ পুলিশ ফরেস্টেই আছে। তো এটা প্রশাসনের একটু দৃষ্টিভঙ্গি করা উচিত। এই নির্দেশিকাটা আমার মনে হয় না খুব একটা ভালো, এতে সরকারেরও কিছু ক্ষতিই হবে, অর্থনৈতিক দিক দিয়ে সরকারের কিছু ক্ষতি হবে। আর মাত্র একদিন বাদেই 25শে ডিসেম্বর, তারপর আসছে ইংরেজি নববর্ষ। ফেস্টিভ মুডে আপামোর মানুষ। শীতের মরশুমে বড়দিন কিংবা ইংরেজি নববর্ষ মানেই পিকনিকের আমেজ। এই সময়টিতেই দল বেঁধে মানুষজন বিভিন্ন জায়গায় পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আর এই আবহে এবারে বন সংরক্ষণের লক্ষ্যে বড় সড় সিদ্ধান্ত গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা বন বিভাগ। বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাংমু শেরপা জানিয়েছেন, এবছরে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বনাঞ্চলে পিকনিকের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুলিক, আব্দুলঘাটা, শিয়ালমণি, ধামজা, বাহারাইল সহ একাধিক বনাঞ্চলে পিকনিক নট অ্যালাউয়ের পোস্টার ঝোলানো হয়েছে। এর নেপথ্যে বন আধিকারিকের ব্যাখ্যা, বর্তমানে শুষ্ক আবহাওয়া রয়েছে, এর মধ্যে বনাঞ্চলে আগুন জ্বালিয়ে রান্নাবাড়ি করলে যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এমনিতেই এই জেলায় বনভূমির পরিমাণ কম, 600 হেক্টর জমিতে রয়েছে বনাঞ্চল। যেসব জায়গা ফাঁকা রয়েছে সেখানে বনসৃজন করা হয়েছে, তাই বন সংরক্ষণের জন্যই এই সিদ্ধান্ত। তবে মানুষ চাইলে ঘুরতে আসতেই পারেন, কিন্তু পিকনিক বলতে আক্ষরিক অর্থে যা বোঝায় সেই কর্মসূচি নেওয়া যাবে না। দেখুন, আমাদের এই উত্তর দিনাজপুরে বহুত কম ফরেস্ট আছে, है ना, ओनली 600 हेक्टर मतई আছে, তাও अलग अलग ছোট ছোট প্যাচেস, কার্ডেড প্যাচেসই আছে। ওইটাকেও আমরা রক্ষা না করতে পারলে তো আমরা একটাও গ্রিনারি থাকবে না। তো যে কোটাই আমাদের ছোট ছোট প্যাচেস আছে, লাইক বাহারুল ফরেস্ট আছে, দামজা ফরেস্ট আছে, আব্দুলঘাটা, এই সব জায়গাতে আমরা একদমই পিকনিকটা অ্যালাউ করতে পারছি না, বিকজ দিস ইজ আ ড্রাই সিজন। তো একটু কিছু দিলে পরেও আগুন ধরে যেতে পারে, ইটস আ ভেরি না কিছু ইনসিডেন্ট হতে পারে। তো এই সব জায়গা দেখে তো আমরা এবার পিকনিক অ্যালাউ করছি না। আর অ্যাট দ্য সেম টাইম যেখানে যেখানে ফাঁকা হয়ে গেছিল, গাছগুলো মরে গেছিল, ওখানে পুরো আমরা এবার প্লান্টেশন করেছি। লাস্ট রেনি সিজন, ডিউরিং রেনি সিজন জুন জুলাইয়ে প্রচুর প্লান্টেশন হয়েছে, নতুন গাছ লাগানো হয়েছে। তো এটাকে রক্ষা করার জন্য সবাই পাবলিকরাও অ্যাটলিস্ট কোঅপারেট করতে হবে, সো দ্যাট ওইটা আবার ভালো ফরেস্ট হয়ে যায়। একটু গিয়ে একটু ঘুরে আসতে পারে, এটা কোনো ক্ষতি নাই, কিন্তু ওখানে বসে পিকনিক খাওয়া, কারণ পিকনিক মানে আপনি বুঝতে পারবেন ওখানে কি পড়ে যাবে, প্লাস্টিক ফালবে, এইসবটাকে একটু নষ্ট হয়ে যাবে জঙ্গলের আর অ্যাট দ্য সেম টাইম অনেক গাছগুলো লাগানো হয়েছে নতুন, তো এটা তো ড্যামেজ হয়ে যাবে। এদিকে বন বিভাগের এই সিদ্ধান্তে হতাশ রায়গঞ্জের মানুষজন। তারা জানিয়েছেন, এমনিতেই রায়গঞ্জ কিংবা জেলায় তেমন কোনো ঘোরার জায়গা নেই, তার মধ্যে এই সিদ্ধান্তের জেরে সকলেই অসন্তুষ্ট। পিকনিক করতে না দিলে পর্যটকের সংখ্যা কমবে, ক্ষতি হবে রাজস্বের। এটা আমিও শুনলাম খবরের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আমি দেখলাম যে পুলিশ ফরেস্টে যে পিকনিক করতাম আর কি আমরা, আর সামনে 25শে ডিসেম্বর, সবার ছুটি থাকে এই সময়, সব বাড়ির ছেলে মেয়েরা এই সময় সবাই ফ্রি থাকে, সবাই আমরা পরিবার নিয়ে যেতাম এর আগে কুলিক ফরেস্টে। কিন্তু শুনে খুব খারাপ লাগলো যে আমাদের এখানে তো আশেপাশে পিকনিক স্পট নেই সেরকম, রায়গঞ্জ কুলিক ফরেস্টেই আছে। তো এটা প্রশাসনের একটু দৃষ্টিভঙ্গি করা উচিত, যে বিষয়টা যেন যদি নিয়ে ভাবা যায় যে পিকনিকটা করা যায় অ্যাটলিস্ট। কারণ পিকনিক তো রান্না হতো বাইরে, আউটসাইডে রান্না হতো, ভিতরে সবাই ঘোরাফেরা করতো শীতের দিনে এখন, এবং গ্যাস দিয়ে রান্না করা হতো, খড়ি ব্যবহার করা হতো না। এখানে গভর্নমেন্টের তো রেভিনিউ বাড়তো, সবাই তো টিকিট কেটে এখানে প্রবেশ করতো। আর রান্না বাড়ি যেটা হতো সেটা তো বাইরের আউটসাইডে হতো,
ভিতরে সব ঘোরাফেরা হতো, গভর্নমেন্টেরও ক্ষতি হচ্ছে। ওই জন্যই প্রশাসনকে বলবো যদি এই ব্যাপারটাতে একটু দৃষ্টিভঙ্গি রাখে আর কি। সেটাই আপনাদের কাছ থেকে শুনতে পেলাম যে এরকম আমি আগে জানতামই না এই বিষয়টা। তো কিছু কিছু বন্ধুবান্ধব আমাদেরকে জানায় যে কেন এরকম হলো, পক্ষীনিবাসটা কেন বন্ধ করে দেওয়া হলো। সেটা তো বন দপ্তর কী কারণে বন্ধ করতেছে সেই কারণটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। আমাদের তো অসংখ্য প্ল্যান থাকে, প্রতি বছরই আমরা পক্ষীনিবাস এই করা হয় এবং টিকিট কেটে আমরা ঢুকি। এখানে তো কোনো মানে এসে না যে বিনা পয়সায় আমরা ঢুকতেছি বা সেই রকম কোনো বিষয় নেই। তো এখন যা দেখতে পাচ্ছি যে এতে মানে বিভিন্ন জায়গায় খবর হয়ে যাচ্ছে যে পক্ষীনিবাস এইভাবে জন্য পিকনিক স্পটের জন্য বন্ধ বা ঘোরাঘুরি বন্ধ। এটা কেন করলো সেটা আমরা এখনও বুঝতে পারি। বিভিন্ন জায়গা থেকে জলপাইগুড়ি হোক, আলিপুরদুয়ার হোক, মালদা হোক, কলকাতা থেকে হোক, অনেক পরিদর্শক এখানে আসে পক্ষীনিবাস দেখার জন্য বিশেষ করে, এবং পিকনিক করে যায় 25 তারিখ, 1 তারিখ, গোটা জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটাও চলে। এই নির্দেশিকাটা আমার মনে হয় না খুব একটা ভালো। এতে সরকারেরও মানে কিছু ক্ষতিই হবে, মানে অর্থনৈতিক দিক দিয়ে সরকারের কিছু ক্ষতি হবে। আজকে যদি 5000 লোক এখানে পিকনিক করতেছে, মানুষের আনন্দ তো নষ্ট হয়েই গেছে, সেটা তো মানে বলা বাহুল্যই নয়। বন বিভাগের এই সিদ্ধান্তে মর্মাহত পরিবেশ এবং পশুপ্রেমী গৌতম তান্তিয়া। তিনি জানিয়েছেন, বন বিভাগ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি পুনরায় বিবেচনার দাবি জানিয়েছেন গৌতম বাবু। বন দপ্তরের এই নির্দেশিকা যে উত্তর দিনাজপুর জেলার কোথাও পিকনিক করা যাবে না, এটাতে আমরা সবাই মর্মাহত। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক থেকে শুরু করে সবাই মর্মাহত। কারণ বন দপ্তরের যদি কন্ট্রোল করার ক্ষমতা না থাকে, তার জন্যই তারা হয়তো এরকম নির্দেশিকা জারি করেছে। কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? আজকে আমাদের কুলিক পক্ষীনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস, সেটাকে উদ্দেশ্য করেই প্রচুর পর্যটক বাইরে থেকে আসে এখানে পিকনিক করতে, অন্য কোনো সাইডে কোনো জায়গায় পিকনিক করে এবং কুলিক ফরেস্টে ঘুরতে যায়। তারা প্রচুর টাকা দিয়ে প্রচুর টিকিট কাটে। তো সেগুলো যদি বন্ধ হয়ে যায়, সরকারের যে রেভিনিউ ইনকাম সেটা একদম বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এরকম যে নির্দেশিকা বন দপ্তর দিয়েছে তাতে আমরাও খুব মর্মাহত। আমরা চাইছি বন দপ্তর এটাকে পুনর্বিবেচনা করে দেখুক এবং যেগুলো জায়গায় তারা নিজেরা কন্ট্রোল করতে পারবে সেগুলো জায়গায় মনিটরিং করে পিকনিক স্পট বানানো উচিত এবং পিকনিক করতে দেওয়া উচিত। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো 90 বছরের ঐতিহ্যবাহী কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল ম্যাচ। শনিবার টানটান উত্তেজনার মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। এদিন মুখোমুখি হয়েছিল ইমামি ইস্ট বেঙ্গল বনাম ওরিয়েন্ট জুয়েলার্স রায়গঞ্জ। হাড্ডাহাড্ডি লড়াই চলে। এবারই প্রথম রায়গঞ্জের মাঠে খেলল ইস্ট বেঙ্গল, তাই শুরু থেকে উন্মাদনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত 2-0 গোলে জয়ের শিরোপা পেল ইমামি ইস্ট বেঙ্গল। ম্যাচ শেষে বিতরণ করা হয় পুরস্কার। আজকে আমাদের 90তম কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। কার কার মধ্যে হচ্ছে? আজকে ইস্ট বেঙ্গল ভার্সেস ওরিয়েন্ট জুয়েলার্স রায়গঞ্জ। তবে আশা করছি 1020 দর্শক হবে। দুর্দান্ত অনুভূতি। ইস্ট বেঙ্গল ক্লাব আমাদের রায়গঞ্জে এসছে, এটা প্রথম হলো। এই অনুভূতি প্রকাশ করার না, আমরা আবেগপূর্ণ হয়ে গেছি এবং তার সাথে রায়গঞ্জ খেলছে, দুর্দান্ত একটা অনুভূতি। এবং আমাদের সবচেয়ে ভালো এক্স প্লেয়াররা, উত্তর দিনাজপুরের এক্স প্লেয়াররা এবং জনসাধারণ সবাই মাঠে এসছে এবং শান্তপূর্ণভাবে আমরা আজকে খেলাটা শেষ করবো বলেই ভাবছি। চ্যাম্পিয়ন ট্রফি তো থাকছেই, শিল্ড আমাদের যেটা কুলদাকান্ত শিল্ড 90 বছরের পুরনো শিল্ড, সেই শিল্ডটা এখনও অক্ষত আছে, সেই শিল্ড তো থাকছেই। তার সাথে আমাদের প্রচুর প্রাইজ আছে, বেস্ট গোলকিপার, বেস্ট টপার, বেস্ট স্ট্রাইকার, বেস্ট হাফ, হাইস্ট গোল, বেস্ট গোল এরকম। এবং আমরা সবচেয়ে বড় আমরা দর্শক, যে আমরা মেল দর্শক এবং ফিমেল দর্শক বেস্ট, এটাও আমরা নির্বাচন করি এবং আমরা এটা দিয়ে এগিয়ে। আর্থিক অনুদানও থাকছে? হ্যাঁ, তার সাথে তো আর্থিক অনুদান থাকছেই, 1 লাখ টাকা আর 50,000 টাকা। চ্যাম্পিয়ন আর রানার্স। I'm happy season the first trophy is Raipur. Then thanks for God and coaches and management, your fans. About thank you. And did you accept this type of soft challenge from the opponent? Opponent is good team. बहुत competition tight होगा इधर से. And next RFDL coming. Then prepare for RFDL ना. And champion होगा उधर से कलकत्ता से में आएगा. All football players are dream of then Indian football team and ISL. Then fight and play. That time हो गया and ISL India जाएगा.
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এই বার্তাকে সামনে রেখে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে চলছে বনসৃজন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ শহরের রাজপথের দুধারে বৃক্ষরোপণ করা হচ্ছে। প্রচুর চারাগাছ লাগানো হয়েছে ইতিমধ্যেই। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, শুধুমাত্র সৌন্দর্যায়ন নয়, সবুজায়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু পৌরসভা নয়, সমস্ত শহরবাসীকে এই বৃক্ষ রক্ষণাবেক্ষণের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। কিছুদিন থেকে এই গাছ লাগানোর কাজ চলছে। এটা শুধুমাত্র সৌন্দর্যায়নের জন্য নয়, এটা সবুজায়ন করবার লক্ষ্য নিয়েও রায়গঞ্জ পৌরসভা দায়বদ্ধ। এই দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে আমরা রায়গঞ্জ শহরে গাছ লাগাচ্ছি। সাধারণ মানুষ বক্তব্য রেখেছে যে খুবই ভালো উদ্যোগ, কিন্তু একে রক্ষণাবেক্ষণটা জরুরি। লাগাচ্ছি যখন, গাছটা যখন পুঁতে দিলাম, রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুমাত্র রায়গঞ্জ পৌরসভা পরিবারের নয়, পরিবারের মধ্যে সবাই, রায়গঞ্জবাসী, নগরবাসী সবাই আমাদের রায়গঞ্জ পৌরসভা পরিবারের মানুষ। তাদের প্রত্যেকে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এই গাছকে বাঁচাতে হবে। এই গাছ যদি বড় হয়, খুব সৌন্দর্য বাড়বে। এটা খুব ভালোই উদ্যোগ, কিন্তু আমার একটা বিশেষ বলার আছে জিনিস, এটা রক্ষণাবেক্ষণটা যেন ঠিকভাবে হয়। আগামী বছর যেন আমরা দেখি এই গাছগুলো বেশ বেশ বড় সাইজের হয়ে গেছে, এইটাই আমার অনুরোধ। সেটা সুন্দর, পৌরসভাকে আমি সাধুবাদ জানাই। গাছ তো আমাদের একটা প্রাণে, একটা প্রাণ, একটা গাছ আমরা জানি। গাছ থেকে তো আমরা অক্সিজেন পাচ্ছি, যে অবস্থা যা করোনার পর থেকে, এটা খুব সুন্দর, সাধুবাদ। ন্যাকের প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়, যেখানে জেলার 8টি কলেজের অধ্যক্ষ সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, ডক্টর অরিজিৎ চক্রবর্তী, ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ, ডক্টর চন্দন রায় সহ অন্যান্যরা। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানিয়েছেন, সম্প্রতি নির্দেশিকা জারি হয়েছে 2024 সালের মধ্যে সমস্ত কলেজগুলিকে ন্যাকের আওতায় আনতে হবে। সে বিষয়ে এদিন বিশেষ আলোচনা করা হয়। এই প্রোগ্রামটা আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট স্পন্সর করছেন এবং স্পন্সর করছেন এটা থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের জন্যই হচ্ছে, এবং প্রোগ্রামগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট বেসড। তো আমাদের ডিস্ট্রিক্টের জন্য আমাদের কলেজকে হোস্ট কলেজ হিসেবে আর কি চুজ করা হয়েছে, এবং এখানকার ডিস্ট্রিক্টের আমাদের আরও 7টা কলেজ, তার মধ্যে আমরা মিলিয়ে 8টা কলেজ, তার মধ্যে একটা প্রাইভেট কলেজ আছে। তো প্রত্যেকটা কলেজের যারা প্রিন্সিপাল আছেন বা টিআইসি আছেন এবং আইকিউএসি কোঅর্ডিনেটর এবং তার সঙ্গে একজন করে টিচার, তারা এসেছেন। এবং মেনলি এরা যে কারণে প্রোগ্রামটা করছেন, যে ন্যাক যেটা হচ্ছে আমাদের গুণমানের জন্য প্রত্যেকটা কলেজের পড়াটা আবশ্যক, এবং খুব সম্প্রতি সরকারের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যে 2024-এর মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা কলেজকে ন্যাকের আওতায় আসতে হবে। এখন ঘটনাটা হচ্ছে যে আমরাও, আমাদের কলেজও ন্যাকের আওতায় আছে, বা অনেক কলেজও হয়তো ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ন্যাকের কলেজের আওতায় আছে, কিন্তু এদের যে অ্যাক্রিডিটেশন যে সার্টিফিকেটটা, সেটা 5 বছরের জন্য সেটা ভ্যালিড থাকে। সুতরাং 5 বছর অন্তর অন্তর আমাদেরকে আবার রিঅ্যাক্রিডিটেশন করতে হয়। এইরকম করে করেই সাইকেলগুলো বাড়ে। যেমন যে প্রথম করলেন তার শুধু ফার্স্ট সাইকেল হলো, তিনি 5 বছর বাদে তিনি আবার সেকেন্ড সাইকেলে যাবেন, আবার 5 বছর বাদে তিনি থার্ড সাইকেলে যাবেন। তো প্রত্যেককেই একটা ন্যাক, সবসময় একটা ন্যাকের ভ্যালিড অ্যাক্রিডিটেশন প্রসিডিওরের মধ্যে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের সারা ভারতের সমস্ত কলেজের জন্যই গুণমানের উন্নয়নের জন্য এটা প্রয়োজনীয় এবং আবশ্যিক। নজর রাখবো খেলার খবরে। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগে শনিবার দ্বিতীয় ডিভিশনের 2টি খেলা অনুষ্ঠিত হলো। একটি খেলায় মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর 2 দল, বীরনগর উন্নয়ন সমিতি বনাম রয়্যাল যুব সংঘ। এই খেলায় রয়্যাল যুব সংঘকে হারিয়ে জয় পায় বীরনগর উন্নয়ন সমিতি। অপর খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর অপর 2 দল, চেলসি ক্রিকেট ক্লাব বনাম রায়গঞ্জ অ্যাকার্ড। এই খেলায় চেলসিকে হারিয়ে জয়লাভ করে রায়গঞ্জ অ্যাকার্ড। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগ। শনিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় ডিভিশনের 2টি খেলা। একটি খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর 2 দল,
বীরনগর উন্নয়ন সমিতি বনাম রয়্যাল যুব সংঘ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল যুব সংঘ। ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 175 রান সংগ্রহ করে বীরনগর উন্নয়ন সমিতি। দলের দুই ব্যাটসম্যান সজল হালদার 44 বলে 66 রান এবং পাপাই সাহা 17 বলে 29 রান সংগ্রহ করে। রয়্যাল যুব সংঘের বোলার আকাশ মাহাতো 4 ওভার বল করে 24 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে 11.2 ওভারে মাত্র 44 রানে শেষ হয়ে যায় রয়্যাল যুব সংঘের ইনিংস। বীরনগরের বোলার প্রিন্স সাহা 4 ওভার বল করে 5 রান দিয়ে একাই 5টি উইকেট তুলে নেয়। অপর বোলার সজল হালদার 3.2 ওভার বল করে 8 রান দিয়ে 2টি উইকেট তুলে নেয়। লিগের এই খেলায় 131 রানে রয়্যাল যুব সংঘকে হারিয়ে জয়লাভ করে বীরনগর উন্নয়ন সমিতি। খেলায় 5টি উইকেট নেওয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বীরনগরের প্রিন্স সাহা। শনিবার লিগের অপর খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর অপর দুই দল চেলসি ক্রিকেট ক্লাব বনাম রায়গঞ্জ অ্যাকর্ড। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রায়গঞ্জ অ্যাকর্ড। 17 ওভারে 9 উইকেট হারিয়ে 200 রান সংগ্রহ করে রায়গঞ্জ অ্যাকর্ড। দলের ব্যাটসম্যান শুভম দাস 13 বলে 24 রান এবং দীপু শর্মা 14 বলে 23 রান করে। চেলসির বোলার বিশ্বজিৎ বর্মন 4 ওভার বল করে 24 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 122 রান সংগ্রহ করে চেলসি ক্রিকেট ক্লাব। ব্যাট হাতে 24 রান করার পর বল হাতে 4 ওভারে 17 রান দিয়ে চেলসির 2টি উইকেট তুলে নেয় রায়গঞ্জ অ্যাকর্ডের শুভম দাস। এই খেলায় 78 রানে চেলসিকে হারিয়ে জয়লাভ করে রায়গঞ্জ অ্যাকর্ড। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রায়গঞ্জ অ্যাকর্ডের শুভম দাস। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।